আজকে আমরা পড়ব তড়িৎদ্বার বিভব এবং একটা কোষের তড়িৎ বা ইনট সেল বের করার ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, আমার পরীক্ষাতে এরকম মান দেওয়া থাকবে, এরকম মান দেওয়া থাকবে। মান দেওয়া থাকতে পারে দুই রকম, একটা হচ্ছে জারণ বিভব, একটা হচ্ছে বিজারণ বিভব। কি মান দেওয়া থাকবে? জারণ বিভব, বিজারণ বিভব। টেকনিক্যালি দুইটা মান দেওয়া থাকতে পারে, আমাদের বইয়ে সবগুলা মান হলো বিজারণ বিভব। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে বিজারণ বিভব, বিজারণ বিভব তার মানে যদি এই কোষের মধ্যে বিজারণ ঘটলে কি ঘটতে পারতো বা কি হতে পারতো এটা বলা হচ্ছে। সব মান দিচ্ছি না আমি, কিছু মান দিচ্ছি। মনে করো, ধরো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক 2+2 2 ইলেকট্রন থেকে জিঙ্ক, এখানে কি ঘটনা ঘটছে? এখানে বিজারণ ঘটছে। কি ঘটছে? বিজারণ, ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ ঘটছে, তাই না? তাহলে এখানে ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক -0.76 ভোল্ট। এর মানে কি? মানে যদি এই কোষে বিজারণ বিক্রিয়া ঘটতো, আমাকে বাহির থেকে শক্তি দিতে হতো। কথা বুঝতে পারছো? বাইরে থেকে দিতে হতো, শক্তি দিতে হতো, তাহলেই এখানে সে কি ঘটবে? বিজারণ বিক্রিয়া ঘটবে বা এরকম একটা মান পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? একইভাবে আমি আরো দুইটা মান লিখি। মনে করো কপার 2+ +2 ইলেকট্রন কপার, এখানে ই নট কপার 2+2 কপার +0.34 ভোল্ট। এর মানে কি? এর মানে এই কোষে যদি বিজারণ বিক্রিয়া ঘটে তাহলে +34 ভোল্ট উৎপন্ন হবে, মানে পজিটিভ ভ্যালু পাবো আমি। কথা বুঝতে পারছো? কি পাবো? পজিটিভ ভ্যালু পাবো। বুঝা গেল? তো এই হলো এইটার মানের কম্পারিজন। আমার এই মান দেওয়া থাকতে পারে, আবার এই মান দেওয়া থাকতে পারে। কি থাকতে পারে? জারণ বিভবের মানও দেওয়া থাকতে পারে। মানে কি? জারণ বিক্রিয়া ঘটলে যে মানটা পাবো সে মান দেওয়া থাকতে পারে। যেমন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ +2 ইলেকট্রন, তাই না? তাহলে এখানে ই নট যে মানটা হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মানটা +76 ভোল্ট। মানে যদি জিঙ্কে জারণ বিক্রিয়া ঘটে বা ঘটতো তাহলে মানটা হবে পজিটিভ। বুঝতে পারছো? ঠিক আছে। আবার একেবারে যদি কপারে যদি মানটা বের করি, কপার থেকে কপার 2+ +2 ইলেকট্রন, তাহলে ই নট কপার থেকে কপার 2+ 0.34 ভোল্ট, মানটা মাইনাস হলো। এর মানেটা কি? এর মানে যদি কপারকে আমি জারণ করতে চাই, শক্তি আমাকে দিতে হবে আরো। কথা বুঝতে পারছো? তো তোমার টেকনিক্যালি হাইড্রোজেনের নিচে যেগুলা, সেগুলা তোমার জারণ বিক্রিয়াতে উল্টা আরো দেওয়া লাগে শক্তি আমার। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই গেল আমার কনসেপ্ট। এখন এখানে আসো যে এই জারণ বিজারণ বা অক্সিডেশনের ক্ষেত্রে মানের যদি কম্প্যারিজন করি আমরা, যার বিজারণ বিভবের মান যত কম, আমি লিখছি তোমরা লিখো, যার বিজারণ বিভব কম হয় সে তড়িৎদ্বারটি, বা ওই লেখো, ওই তড়িৎদ্বার অ্যানোড হয়। বা যে না, যার এখানে যে দাও, যে তড়িৎদ্বার লেখো, কেটে দাও, একটা না কেটে দাও। যে তড়িৎদ্বারের বিজারণ বিভব কম হয় ওই তড়িৎদ্বার অ্যানোড হয়। কথা বুঝতে পারছো? ঠিক আছে। ইংলিশ কি লিখবা? দ্য ইলেকট্রোড which has less electrode potential, it's become অ্যানোড। পরীক্ষায় দুই রকম মান থাকতে পারে, বুঝে লিখবা। একইভাবে এখানে লিখতে পারো, যে তড়িৎদ্বারের জারণ বিভব বেশি হয় সে তড়িৎদ্বার অ্যানোড হয়।
তাহলে জিনিস হবে the electrode which has high oxidation potential আচ্ছা হুইচ হ্যাজ লেস রেডক্স লেখা এখানে রেডক্স ইলেকট্রোড লেখো রেডক্স তুমি লেখো রেডক্স ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে ইনট সেল বা কোষের বিভব বের করার সূত্র কোষ বিভব বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স ঠিক আছে বা সেল পটেনশিয়াল বলতে পারো কি বলতে পারো সেল পটেনশিয়াল মানে কি সেল থেকে কি পরিমাণে কারেন্ট পাওয়া সম্ভব আচ্ছা এটার ফর্মুলা তিনটা আমরা মূলত দুটো ফলো করি ই নট সেল ই নট অফ অ্যানোড অক্সিডেশন ই নট অফ ক্যাথোড রিডাকশন অথবা ই নট ক্যাথোড রিডাকশন মাইনাস ই নট অ্যানোড রিডাকশন সেল পটেনশিয়াল কোষ বিভব লিখে দিলাম তো ইংলিশেই এই দুটো বেশি ইউজ করা হয় আরেকটা দেওয়া যেতে পারে যদি এখন তোমরা মনে করো স্যার দিয়ে দেন দিয়ে দিচ্ছি ওটা বেশি ইউজ করি না অ্যাকচুয়ালি ওটা বেশি ইউজ করি না সেটা হচ্ছে ইনটে অ্যানোড ক্যাথোড তাই না হ্যাঁ ইনট অ্যানোড অক্সিডেশন মাইনাস ইনট ক্যাথোড অক্সিডেশন তো এটাই দুটো বেশি ইউজ করা হয় তো এখন আসো আমরা সরাসরি মানে প্রশ্নে চলে যাচ্ছি ব্রড প্রশ্নতে পরে যাব আমরা আগে আমার প্রশ্নের কনটেক্সটটা বুঝে নেই বলা হলো আয়রন সালফেট সিলভার সালফেট লবণ সেতু জোড়া লাগানো হয়েছে তো এটা একটা সেল হয়ে গেছে তোমাকে এই সেল দেওয়ার পরে মান দিয়ে দিবে বলে দিল এফই ইনট এফই 2 প্লাস থেকে এফই মাইনাস 0.44 ভোল্ট ইনট সিলভার প্লাস থেকে সিলভার প্লাস 0.80 ভোল্ট প্রশ্ন আসছে ইনট সেলের মান কত হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইনট সেলের মান সমান সমান কত এটা হচ্ছে প্রশ্ন তো তুমি কীভাবে সলভ করবা একটু কথা একটু বলে ফেলি ইনট বারবার আমি নট বলতেছি কেন বারবার নট বলতেছি আমি কেন বারবার নট বলতেছি এই নট মানেটা কি নট মানে হচ্ছে প্রমাণ অবস্থায় যেখানে তাপমাত্রা ঘনমাত্রা একটা ফিক্স থাকবে সেটা হচ্ছে নট বুঝতে পারছো আচ্ছা যাক ওটা আমরা ওই নার্নস পড়লে এটা ভালো করে শিখবো আর কি সমস্যা নাই তো এখন এই অবস্থায় তোমার এখানে অ্যানোড এবং ক্যাথোড কোনটা বলো দেখি কিভাবে বুঝলা
রিডাকশন দেওয়া দুটোতে দেওয়া আছে, মানে বুথ অফ দেম আর রেডক্স পটেনশিয়াল, দুটোই রেডক্স প্লাস টু। হ্যাঁ হ্যাঁ, তো কোনটা হবে ফর্মুলা আমি একটু কি কি লিখে দিচ্ছি খাতায়, রেডক্স যার যার রেডক্স কম হবে সে হচ্ছে গিয়ে অ্যানোড। তাহলে এখানে আয়রনটা কি হবে অ্যানোড, এটা হবে ক্যাথোড। তাহলে অ্যান্সারে আসো, ঠিক আছে? অ্যান্সার এখানে আচ্ছা তুমি লিখবা হেয়ার Fe ইলেকট্রোড ইজ অ্যানোড অ্যান্ড সিলভার লিকুইড ইজ ক্যাথোড। বুঝতে পারছো? এখন আসো বাংলা ইংলিশ দেখে নিও আর কি। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি লিখবে এখানে, অক্সিডেশন হাফ রিয়াকশন। কি লিখবা, অক্সিডেশন হাফ রিয়াকশন। তাহলে Fe থেকে Fe2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, ঠিক আছে না? বিজারণ অর্ধ বিক্রিয়া, এখন এটা ব্যালেন্স করতে হবে, কথা বুঝতে পারছো? ব্যালেন্স লিখতে হয়, সামনে 2 সামনে 2, তাহলে 2 সিলভার, এটা পরে কাজে লাগে। বুঝতে পেরেছো? বোঝা গেল? আচ্ছা, এইটা লেখা ইচ্ছা লিখতে পারো, না হলে কোনো সমস্যা নাই। কোষ সংকেত বা সেল নোটেশন লিখলে ভালো আর কি, লিখলে ভালো। বুঝতে পারছো? আয়রন থেকে আয়রন 2 প্লাস এ লিখবা, Fe থেকে Fe2 প্লাস, দেন সিলভার প্লাস থেকে সিলভার। এটা লেখা মানে হচ্ছে তুমি যে জানলা যে আসলে কী হচ্ছে না হচ্ছে, তো এটা লেখা ভালো, লিখলে ভালো, না লিখলে কোনো অসুবিধা নাই। কোষ সংকেত বা সেল নোটেশন। তাহলে এখন আমি এইটা ধরে ইনর সেল বের করবো, ঠিক আছে না? তো ইনর সেল আমি কি দেখলাম একটু আগে, ইনট অফ অ্যানোডে অক্সিডেশন প্লাস ইনট অফ ক্যাথোডে রিডাকশন। তোমার ইচ্ছা করতে পারো, মানে কোনো সমস্যা নাই, দুটোই করতে পারো, প্রবলেম নাই। আমি এটা করি, এটা আমি হয়তো এটা করলাম, নট এ বিগ ডিল। তাহলে অ্যানোডে যদি অক্সিডেশন হয় Fe থেকে Fe2 প্লাস হলে কী হবে, এই মানটা পজিটিভ হয়ে যাবে। তাহলে প্লাস 0.44 প্লাস 0.80 ভোল্ট, তাহলে কত আসছে, প্লাস 1.24 ভোল্ট। তাহলে এইভাবে তোমাকে বের করতে হবে, বের করতে পারবা এখন? গুড। তাহলে একটা ম্যাথ করো, এবার মনে করো বোর্ডের ম্যাথ, আমি বোর্ড মনে নাই বাট বোর্ডে আসছে এটা।
ক্যান কমপ্লিট ইট। এই লাইটটা বন্ধ করে দেওয়া দরকার। হ্যাঁ, 1 মিনিট। বিয়ে করে আউলে গেলেন নাকি? হ্যাঁ না আমি বুঝলাম। এই যাবে, ঠিক আছে। কি ব্যাপার? তো ওটা চলতেছে যে এর ভিতরে তোলা কি হবে? ওগুলো লাইটের পাশে আছে। ও আচ্ছা আচ্ছা, ওটাই প্যাঁচ লাগছে আমার। বলো। পিকটা কেমন করে বের করে? হ্যাঁ, সমস্যা কি? এবি নিবা, এবি নিয়ে বলো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, পরে বিসি নিবা, পরে সি নিবা। তিনটা বের করব। হ্যাঁ হ্যাঁ, যদি মনে করো স্যার আমি এই বড়টা চাচ্ছি না করতে, মানে আমি বুঝছি বাট আমি চাচ্ছি অ্যান্সারটা বের করে দিতে, করতে পারো। মানে এই বড় প্রসেসটা, মানে তোমাকে যে বিক্রিয়া লিখে দেখানোর ব্যাপারটা যদি মনে করো স্যার আমি বিক্রিয়া লেখাটা পারবো, এটা আমি বুঝতেছি, পারবো, সমস্যা নাই, আমি যখন আপনাকে ইউনিভার্সালটা বের করে দিই তাও হবে। কথা বুঝতে পারছো? মানে এটা তো সেম জিনিস, একই তো কথা, বারবার সেম কথা লিখবা। আগে তুমি আসো, আমাকে তুমি হেল্প করো বা আমাকে তুমি বলো এ বির মধ্যে সারাবান বলো, মানে সবাইকে আমি ধরবো একটা করে। এ আর বি যে সেলটা আমি নিচ্ছিলাম, এ বি সেলের মধ্যে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, মানে এ বি দিয়ে দে না, দেওয়া তো আছে, সমস্যা কি? এ বির মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? এটা অ্যানোড, এটা ক্যাথোড। হ্যাঁ যা কম না সে অ্যানোড হবে না। হ্যাঁ, বি তাইলে বি অ্যানোড অ্যানোড আর এ ক্যাথোড। এ ক্যাথোড। হ্যাঁ, যেটার ভ্যালু কম, যেটার রেডক্স পটেনশিয়াল কম, সেটা অ্যানোড। রেডক্স পটেনশিয়াল কম হলে কি হবে? অ্যানোড। রেডক্স পটেনশিয়াল কম হলে কি হবে? অ্যানোড। আর যদি অক্সিজেন পটেনশিয়াল বেশি তাহলে কি হবে? ওটা হবে। আর এবার খাতাটা দেখো, প্যাঁচ লাগায় না, লেখা আছে। লেস রেডক্স মানে অ্যানোড, আর মোর অক্সিজেন মানে ওটা অ্যানোড। বুঝে গেল? তো এখানে কি ভ্যালু দেওয়া আছে? সবগুলো কি দেওয়া আছে? রেডক্স। যার লেস সে হবে গিয়ে অ্যানোড, মনে থাকবে? আচ্ছা, তাহলে বি আর এ করে বের করবা। দেন ফাতেমা বলো, বি আর সির মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? বি আর সি। হ্যাঁ, বি আর সি এর মধ্যে হচ্ছে 0.76 অ্যানোড। আরিয়া বলো, সি সি অ্যানোড। এখন ইউনিট সেল বের করো। বুঝবেন? একটু ওয়েট করেন, ওগুলো শেষ করেন, আমি একটু পরে ছেড়ে দেবো ওদের, একবারে মুছে নিন। অন্য রুমগুলো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তোমরা একটু একটু পাশের রুমে আসো তো মেয়েরা। হ্যাঁ, হয়েছে? কত আসছে? এবি কত আসছে? স্যার এখানে যখন এই মাইনাসটা
ধরবো না মাইনাসটা প্লাস হয়ে যাবে। মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন, অ্যানোড অক্সিডেশন না। আচ্ছা আমি মনে করছি এগুলো মাইনাস মাইনাস থাকবে। পরেরটা কি করছো? পরেরটা মাইনাস দিয়ে রাখছি, কেন মাইনাস দিছো? প্লাস হবে। কি হইলো, কি করলা তুমি এটা? এখানে অ্যানোড, পরেরটা অ্যানোড কোনটা? 0.4। এটা কেন অ্যানোড? এটা ছোট না? কোনটা ছোট? ও না এটা ছোট বেশি। হ্যাঁ তাইলে প্লাস দিচ্ছ কেন? এখানে কি এখন মাইনাস হবে তাহলে? হ্যাঁ, কারণ তুমি রিয়াকশনটা খেয়াল করতে হবে। তুমি এক কাজ করো, তুমি বিআরসি আলাদা করে করো। হ্যাঁ, বিআরসি এটা তোমারটা হয়েছে, তুমি এটা আলাদা করে ওই রিয়াকশন লিখে করো, নাহলে প্যাস লাগবে। তোমার বিআরসি দেখি। ওকে, ঠিক আছে। অথবা তুমি চাইলে এটা করতে পারো, তুমি চাইলে এখানে সেকেন্ড ফর্মুলা ইউজ করতে পারো। তুমি এখানে সেকেন্ড ফর্মুলা ইউজ করতে পারো, আর তারপর ঘুরে ফিরে তো ওই প্লাস মাইনাস করতে হবে ওই জায়গায়। মানে এটা ইজি না স্যার, হ্যাঁ? ক্লাস করতে তো আমার মনে নাও থাকতে পারে যে হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি নাই। চার চাইলে মনে করো তুমি এই সেকেন্ড যে ল হয়ে গেল, এই সেকেন্ড লটা ইউজ করতে পারো। বাট তারপরেও কথা আছে এখানে, ক্যাথোড রিডাকশান অ্যানোড রিডাকশানের ক্ষেত্রে মান চেঞ্জ করতে হয় না, বাট তোমার যে কোনটা কীভাবে ধরতে হয় তুমি চাইলে এটা ইউজ করতে পারো। হ্যাঁ। ঠিক আছে, এটা এই ফর্মুলা ইউজ করতে পারো, দুটো ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাথ আসলে পারবা? পারা উচিত, পারতে হবে। লাস্ট টপিক বা নেক্সট টপিক, কোন পাত্রে কোন দ্রবণ রাখা যাবে? which solution can be kept on which pot? okay, which solution can be kept on which pot? ঠিক আছে। আচ্ছা, তোমাকে এরকম একটা ফিগার দেওয়া হবে, বলা হবে জিঙ্ক অর এনি আদার সলিউশন, এর মাঝে সিলভার সালফেট দ্রবণ বা অন্য যে কোনো দ্রবণ থাকতে পারে। তোমাকে একটা পট দেওয়া হবে, মেটাল পট, এর মাঝে একটা তোমার সলিউশন দেওয়া হবে, পট আর সলিউশন দিয়ে বলা হচ্ছে যে এই পটে এই সলিউশনটা রাখা যাবে কি না, এই পটে এই সলিউশনটা রাখা যাবে কি না। এখন আমরা কীভাবে সলভ করব, প্রসেসটা কি? প্রসেস ধাপ, পাত্রের ধাতুকে অ্যানোড এবং দ্রবণের আয়নকে ক্যাথোড ধরে ইনট সেল নির্ণয় করতে হবে। এর মানে কি? যা লিখলাম এর মানে কি? যাই থাক না কেন পাত্রকে সবসময় অ্যানোড ধরতে হবে, যেটাই থাকুক না কেন পাত্রকে সবসময় অ্যানোড ধরতে হবে। কথা বুঝতে পারছো? আর দ্রবণের আয়নকে কী ধরতে হবে? ক্যাথোড। ইনট সেল পজিটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, তার মানে পাত্রে দ্রবণ রাখা যাবে না।
মানে বিক্রিয়া ঘটবে মাইনাস ভিই হলে হবে না। তার মানে তোমার কাজ হচ্ছে ইনড সেলটা বের করা, বের করে দেখা যে এই মানটা নেগেটিভ নাকি পজিটিভ হয়। যদি নেগেটিভ মান হয় রাখতে পারবা, পজিটিভ হয় হলে রাখতে পারবা না। বুঝতে পারছো? শর্টকাট ফর এমসিকিউ। অধিক সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে না। অধিক সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতুর স্পন্টানিয়াস। এটা মনে রাখতে পারো, অধিক সক্রিয় ধাতুর পাত্রে কম সক্রিয় ধাতুর দ্রবণ রাখা যাবে না। কেন রাখা যাবে না? সমস্যা কোথায়? বিক্রিয়া করে ফেলবে। দ্যাট মিনস যদি এখানে আমি মনে করো জিঙ্কের পাত্রে আমি সিলভারের দ্রবণকে রাখি, তাহলে জিঙ্ক সিলভারকে রিপ্লেস করে ফেলতে পারবে, জিঙ্ক সিলভারকে রিপ্লেস করে ফেলতে পারবে, ফলে জিঙ্ক পাত্রটি ক্ষয় পাওয়া শুরু করবে, ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে। কথা বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা আমি এটা সলভ করে দিচ্ছি, দিয়ে একটা ম্যাথ দেবো, দিয়ে শেষ হবে ক্লাস আজকের। তাহলে এখানে শুরু করবা কিভাবে? এখানে পাত্রটি জিঙ্কের এবং দ্রবণ Ag2SO4। ও ভালো কথা, এখানে মান দেওয়া থাকবে। দেওয়া থাকবে, দেওয়া থাকবে।
দেখো আমি সলভ করে দিলাম, ইংলিশ বাংলা একটু ঝামেলা হলে বললো আর কি। দারুণ। অক্সিডেশন। আচ্ছা এটা লাগবে না তাই না আর? নিচেই লিখি ই নট জিঙ্ক থেকে 2+2 জিঙ্ক বিক্রিয়া যদি হয় দ্রবণ রাখা যাবে না, আর যদি বিক্রিয়া না হয় দ্রবণ রাখা যাবে। বুঝতে পারছো? রাখলে ফেরাস কমপ্লিট হয়ে যাবে। মানে এখানে মনে করো ফেরাসের পাত্র আর কি, মানে বুঝো এটা মনে করতেছি যে আয়রনের পাত্রে জিঙ্ক দ্রবণ আর জিঙ্কের পাত্রে কপার দ্রবণ। সব লিখতে হবে, আপনি শুধু এই নোটসটাই বেরিয়েছে। আচ্ছা জায়গা রেখে জায়গা আছে, জায়গা রেখে স্যার শুধু ইনট সেটটা বের করি, মানে ওগুলো লিখতে হবে যারা না না লিখতে হবে, আমি সেটা বলি নাই। যদি বুঝো লিখতে হবে না, না বুঝলে লিখতে হবে। আমি বলছি না যে আমার সাথে এখন লিখতে হবে, বাট বুঝে যদি পারো লিখতে হবে না। মূল কথা হচ্ছে আমাকে বলতে হবে যে রাখা যাবে কি যাবে না, এটা তুমি বুঝছো কি না।
আচ্ছা এমন এই জায়গাটা না বুঝলে পারবা না, না বুঝলে প্যাঁচ লাগবে, বুঝে করতে হবে। না না সমস্যা নেই, না ওটা লিখতে হবে না। বলো, এ পাত্রে বি দ্রবণ রাখা যাবে কিনা? যাবে। আর বি পাত্রে সি দ্রবণ সাধারণ করো, তোমাদের কাজ শেষ। আচ্ছা, অসমনিক চাপ হচ্ছে তোমার যদি আয়ন তোমার ধাতু থেকে যুক্ত হওয়ার চেষ্টা করে, আয়ন ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে, তখন অসমনিক চাপ বলা হয়। আর দ্রবণ চাপের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই থাকে এটা। মানে একটা যখন তুমি ধাতুকে দ্রবণের মধ্যে তুমি রাখবা বা দিবা, তখন এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা, ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে পরিণত হতে পারে, আবার দ্রবণ ইলেকট্রন গ্রহণ করে দ্রবণ হতে পারে। এই দুই ঘটনাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে অসমোটিক চাপ, একটা হলো দ্রবণ চাপ। বুঝতে পারছো? আচ্ছা, বাকি হ্যাঁ অসমোটিক চাপ কোনটা, দ্রবণ চাপ কোনটা? হ্যাঁ একটু দ্বারা বলতেছি। অসমোটিক চাপ আর দ্রবণ চাপ। গ্যালভানিক সেল সক্রিয়তা, সক্রিয়তা, ঠিক আছে। যদি ইলেকট্রন সে ত্যাগ করতে চায় তখন তাকে বলি দ্রবণ চাপ, আর ইলেকট্রন গ্রহণ করতে অসমোটিক চাপ। এখন অ্যানোডের ক্ষেত্রে দ্রবণ চাপ, হ্যাঁ, অ্যানোডের দ্রবণ চাপটা বেশি হয় বলে সে অ্যানোড হয়, আর ক্যাথোডের অসমোটিক চাপ বেশি হয় বলে সে ক্যাথোড হয়। এই হলো পার্থক্য। উল্লেখ করো লবণ সেতুর কাজ লিখো, লবণ সেতু কি ভূমিকা রাখে লিখো, তখন লবণ সেতু নিয়ে তুমি কথা বলবা, না হলে লেখার দরকার নাই। নার্ভ সমীকরণের ক্ষেত্রে কি মানে যদি চাপ দেওয়া থাকে, মানে শুধু হাইড্রোজেন গ্যাসের জন্য ইউজ করতে হবে এটা, অনলি ফর হাইড্রোজেন গ্যাস। গ্যাস হলে তো চাপে কোনো ইফেক্ট নাই। মানে ঠিক গ্যাস শুধু হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা না, হ্যাঁ, এখানে চাপ আনতে আংশিক চাপ দিয়ে তখন আংশিক চাপও নিয়ে আসতে হয়। না নষ্টের ক্ষেত্রে যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের ক্ষেত্রে চাপ ঘনমাত্রা দুটো নিয়ে আসতে হয়। গ্যাসীয় অবস্থার জন্য চাপ এবং ঘনমাত্রা দুটো লাগে। যখন তুমি হাইড্রোজেন সহ করতেছো, হাইড্রোজেনের যে প্রমাণ তড়িৎদ্বার আমরা পড়ছিলাম, সেখানে বলা হচ্ছিল যে 1 অ্যাটমসফিয়ার চাপে এবং 1 m ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে তড়িৎদ্বার পাওয়া যায় তাকে বলি হাইড্রোজেন তড়িৎদ্বার। তো এইখানে তুমি অলরেডি এটা ফিক্স করে দিছো, এটা অলরেডি তুমি ফিক্স করে দিচ্ছ যে হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে অবশ্যই এই চাপ এবং ঘনমাত্রা 1 অ্যাটমসফিয়ার এবং মানে 1 m হবে। তাই কম বেশি হলে এটা সহ ইউজ করতে হয়। সেক্ষেত্রে এই ক্যাডমিয়াম H+H2 2+, দেখো এটা উৎপাদে H2 উৎপন্ন হয়েছে না, উৎপাদে গুণ করে দিছো,
যদি বিক্রয় কেউ থাকে তাহলে বিক্রয়কে নিচে নিচে গুণ করে দিবা। কেপিকেসির মান মনে আছে? আংশিক চাপ আর হচ্ছে গিয়ে ঘনমাত্রা সহ, তো উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। এই ক্যাটাগরিতে তুমি উপর সবগুলো উৎপাদ রাখবে, নিচে বিক্রিয়ক রাখবা। আংশিক চাপের জন্য যে মানটা বের করতে ওই সেম ভাবে, কারণ কোনো কোনো ম্যাথের ফর্মুলাতে এখানে কিউসি দেওয়া আছে, লগ কিউসি। কি বুঝলা? ওই তো সাম্যাবস্থা সমাবস্থা হচ্ছে কেসি, আর কিউসি মানে যে কোনো অবস্থা। হচ্ছে এটা একবার হচ্ছে তো হ্যাঁ, কিউসি মানে হচ্ছে এই তোমার আয়তনের ঘনমাত্রার তুলনাটা যে কোনো অবস্থায়, মানে কি যে কোনো সময় তুলনা তুমি করতে পারো। আর সমাবস্থা করলে কেসি, তো এখানে কিউসি করে কিউসি মানও দেওয়া আছে, দ্যাট মিনস আমি চাইলে এখানে আংশিক চাপ দিয়েও করতে পারবো। এই হলো ব্যাপার। তো আংশিক চাপ ইউজ করতে পারো তুমি, যেহেতু এখানে উৎপাদে এইচ উৎপন্ন করছে, তো এখানে আমি আংশিক চাপ ইউজ করতে পারি। আচ্ছা, বিক্রয় করে নিচে নিচে নামাই দিবে। এটা কি লেখা আছে দেখছো? স্যার এটা কি বেশি প্রথমটা হয় নাই তো। এখানে তুমি অক্সিডেশনের কি লিখছো এখানে? এটা অক্সিজেন রিঅ্যাকশন হয়? এফি অক্সিডেশন হয় না? অক্সিডেশন হলে কি হয়? আগে অক্সিডেশন মানে এফি মানে এফি এটা তো রিডাকশন, এটা তো অক্সিডেশন না। অক্সিডেশন তো এফি থেকে Fe2+, এফি থেকে Fe2+ অক্সিডেশন, ও আচ্ছা রিডাকশন। আচ্ছা, আমার 2 দিছো কেন? ব্যালেন্স করে ব্যালেন্স অলরেডি হয়ে গেছে এখানে। আচ্ছা জিঙ্ক 2+2 জিঙ্ক। হ্যাঁ, ও এটা হচ্ছে রিডাকশন এটা অক্সিডেশন অক্সিডেশন এটাই, বাট তুমি এটা ভুল লিখছো। 2+, আচ্ছা অক্সিডেশন ইলেকট্রন কি হয়? গ্রুপ হয়ে হ্যাঁ, তো এখানে তুমি 2+ থেকে ছেড়ে 0 করলে কি হবে? ও আচ্ছা এই পাশে এসে ইয়া হবে বুঝছি এটা উল্টা হবে, Fe-2 ইলেকট্রন থেকে Fe হবে। তোমার তো এখানে একটু প্যাঁচ লেগে গেছে অক্সিডেশন। না না, তোমার তো অক্সিডেশন এখানে প্যাঁচ লেগে গেছে। চ্যাপ্টার 2 কই? তোমার কাছে কোন বই আছে? এটা এটাই আছে?